আমি সহ আমার ইউনিয়নের মোট ১৩ জন সাথী সহ চিল্লায় বের হই ৪০ দিনের জন্য গত ২০২১ সালে। শুরুতে আমাদের রোখ পড়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু ইউনিয়নে, কিন্তু হঠাৎ করেই করোনার দ্বিতীয় ধাপের প্রকোপ শুরু হতেই আমাদের সেখান থেকে চলে আসতে হয়, কারণ অচিরেই লকডাউন শুরু হবে। তাছাড়া করোনার সময় এত দূরের মানুষ এলাকার মুসল্লিরা ভালো চোখে দেখছিলেন না, যা আমরা বুঝতে পারি। তাই ৪ দিনের মাথায় টাঙ্গাইল চলে আসি, আর আমাদের নতুন রোখ পড়ে নিজ জেলা আর ভাগ্যক্রমে নিজ থানায়, মানে কালিহাতীতে। কালিহাতীর নাগরপুর ইউনিয়ন, যা সখীপুর থানার সাথে। এক মসজিদ কালিহাতী থানা তো আর এক মসজিদ সখীপুর থানার আওতায় চলে গেছে। এভাবেই তৈরি হয় আমাদের জামাত। ঘটনার সময় রমজান মাস। এতদিনে আমাদের ৩০ দিন পার হয়ে গেছে। কততম মসজিদের ঘটনা তা ঠিক মনে নেই, তবে শেষ পর্যায়ে এটুকু বলতে পারছি, রমজানের শুরু থেকেই আমি আমার আমল বাড়িয়ে দেই জামাতের বাকি সাথীদের থেকে। তখন ২০ রমজানের পরের ঘটনা। প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াত করছি মাঝরাতে, যাতে অন্য সাথী ভাইদের ঘুমের অসুবিধা না হয়, তাই ভেবে সবসময় মসজিদের এক পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু সেদিন মসজিদের দুই দিকেই সাথীরা ভাগাভাগি করে ঘুমানোর জন্য মসজিদের ঠিক মধ্যবর্তী, মানে মিম্বরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করছি মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে। যেহেতু সবাই ঘুমিয়ে গেছে আর আমি প্রতিদিনের মতো তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাবো, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এত রাতে লাইট জ্বালালে সবার ঘুমের সমস্যা হবে। যদিও মসজিদের ভেতরে ডিজিটাল ঘড়ি থাকার কারণে মসজিদের ভেতরটা ডিম লাইটের মতো আলো দিচ্ছে, আর এতক্ষণে চোখে শুয়ে এসেছে, আলোতে স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু এই আলোতে কোরআনের অক্ষর দেখা সম্ভব না। তবে বাকি সবকিছু মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছে, আর আমার মোবাইলের লাইট এমনভাবে কোরআন শরীফের ওপরে ধরে রেখেছি যার জন্য অন্য কোনো আলো বাইরে যাচ্ছে না, তাই কারোরই ঘুমের অসুবিধা হচ্ছে না। তাছাড়া সব সাথী ভাইরা অনেক দূরে ঘুমিয়ে আছে। মূলত মসজিদটা অনেক বড় ছিল। রাত ১২টা পার হয়ে গেছে। হঠাৎ আমার বাঁ পাশ থেকে স্পষ্টত আওয়াজ শুনতে পেলাম, কেউ একজন বলছে, ভাই লাইটটা অফ করলে ভালো হতো। কথাটা একবারই বলেছে, কিন্তু কথাটা শুনে আমি একটু বিরক্তই হলাম, কারণ আমার লাইটের আলোয় কারো অসুবিধা হবার কোনো চান্স নেই। আমি কোরআনের যে আয়াতটা পড়ছিলাম সেই আয়াতটা শেষ করে বাম দিকে তাকিয়ে দেখি সবাই ঘুমে বিভোর, কারো কোনো নড়াচড়া নেই। কথা বলা তো দূরের কথা, বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। অজানা একটা ভয় বাসা বাঁধল। জানি এ সময় কেউ জেগে নেই, আর আমার সাথী ভাইদের মধ্যে কেউ কথাটা বলেনি। তবুও শিওর হওয়ার জন্য যে দিক থেকে কথাটা এসেছে সেই দিকে, অর্থাৎ প্রশ্নকারীর দিকে তাকালাম। তাকিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি আমাকে কিছু বললেন? প্রশ্ন করার সাথে সাথেই বাদিক থেকে আবারও কেউ সুন্দর আর মিষ্টি নম্র স্বরে বলল, জি ভাই, লাইটটা অফ করলে ভালো হতো। এবার আমি শিওর হয়ে গেলাম আমার সাথীদের মধ্যে কেউ কথাটা বললে আমি অবশ্যই বুঝতে পারতাম, কারণ আমার কাছে প্রতিটি কণ্ঠস্বর পরিচিত। তাছাড়া আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি সবাই ঘুমোচ্ছে। তড়িঘড়ি করে পৃষ্ঠা শেষ করলাম আর মনে মনে ভাবতে লাগলাম, যে কথা বলছে সে মানুষ হোক বা জিন হোক, সে আমার কোনো ক্ষতি করার জন্য কথাটা বলেনি। হয়তোবা আমার এই মিম্বরের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য ওনার সমস্যা হচ্ছে, তাই এখান থেকে সরে গিয়ে ওরা নামাজের সহযোগিতা করলেই হয়তো তিনি আর কিছু বলবেন না। তাই মিম্বরের পাশ থেকে সরে কোরআন শরীফ রেখে নফল নামাজ আদায় করে বিছানায় ঘুমিয়ে পড়লাম। তখন আমি বেকার, কিছুই করতাম না। আমার স্ত্রী তখন ক্লাস 9-এ পড়তো। বলতে পারেন আমাদের সম্পর্কের বিয়ে ছিল, আর তাই আমার পরিবার থেকে কখনো মেনে নেয়নি। দুইটা কারণ ছিল মেনে না নেয়ার। প্রথমত, আমার স্ত্রীর গায়ের রং ছিল কালো, আর তাছাড়াও আমাদের বয়সের গ্যাপটা ছিল কম, তাই আমার পরিবার থেকে মেনে নেয়নি। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, তাই নিজেরাই বিয়ে করতে বাধ্য হই। আমি বিয়ে করার পর আমি আমার স্ত্রীকে ঢাকার নারায়ণগঞ্জে কাঁচপুর আমার বড় আপার বাসায় নিয়ে আসি। আমরা 7 ভাই বোন, আমি মেজো। আমার বড় আপা তখন মাত্র
তার বিয়ে হয়েছে আর আমার বড় আপা আমাকে খুব ভালোবাসতেন। আমার বড় ভাই মানে আমার থেকে বড় আপার ছোট যে, সে এখনো বিয়ে করেনি, তার আগেই আমি বিয়ে করে ফেলেছি। তাই বাড়ি থেকে সবাই আমার দুলাভাইকে বলল আমাকে যেন জায়গা না দেয়। কিন্তু আমার বড় আপা, আমি আগেই বলেছি যে আমাকে খুব ভালোবাসতো, সে আমাকে ফেরাতে পারেনি। আমি আমার বড় আপার বাড়িতে থাকি, আমার স্ত্রীকে নিয়ে 2-4 দিন এভাবেই কেটে গেল। পরে আমার দুলাভাই আমাকে একটা চাকরি দিল, একটা জুট মিলে, নামটা ছিল তাজ জুট মিল। এভাবেই আমি চাকরি শুরু করলাম। আস্তে আস্তে কেটে গেল 6 মাস। হঠাৎ আমার সাথে পরিচয় হলো আমার মেকানিক্যাল ডিপার্টমেন্টের এক ভাইয়ের সাথে। সেই ভাই জানতো কুফরি কালাম, যাকে বলা যায় কালো জাদু। তখন ওই ভাই আমাকে বলল, শরীফ, তুমি তো জানো আমার পরিবার থেকেও আমাকে মেনে নিতে চাইতো না। তখন আমি একজনের কাছ থেকে এই কুফরি কালাম শিখেছিলাম এবং পরিবারের ওপর জাদু করে আমি আমার বাড়িতে উঠেছি। ওটা শুনে আমার ভেতর কৌতূহল জাগলো, আর আমিও ওনাকে অনুরোধ করেছিলাম, ভাই আপনি আমাকে শিখিয়ে দিন। পরে উনি একটা সময় রাজি হলেন আর বললেন, ঠিক আছে, আমাদের যখন ডিউটি হবে তখন তোমাকে শিখিয়ে দেব। আর অন্যদিকে আমার আম্মা করলেন আমার উপরে কালো জাদু, যেন আমি বাড়ি ফিরে যাই আর আমি যেন তাদের সাথে যোগাযোগ করি। হঠাৎ একদিন আপা বলল, আম্মা ফোন দিয়েছিল তোর দুলাভাইয়ের কাছে। বাসায় ফোন ছিল না, দুলাভাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, ওনার সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব ছিল, আম্মা তাই করেছেন। তো আপা আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে সবাই খুশি হয় আমাদেরকে দেখে, কিন্তু জানতাম না আমার জীবনে কি ঘটতে চলেছে। আমি মোটামুটি কিছুটা শিখেছিলাম কালো জাদু, আর মাঝে মধ্যে নিজেও কিছু করার চেষ্টা করতাম। এভাবেই কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। হঠাৎ আমার একটা কন্যা সন্তান জন্ম নেয়। আমার ঘর আলো করে জন্ম নিল সে। তার চেহারা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, মনে হতো জান্নাত থেকে একটি বাচ্চা নেমে এসেছে আমার কোলে। তার বয়স ছিল 7 দিন। আর এরই মাঝে আমার আম্মা আমাকে মাঝে মধ্যে তেল পড়া মাথায় ডলে দিতেন, মাঝে মধ্যে পানি পড়া লবণ পড়া দিয়ে খাইয়ে দিতেন, ছলে বলে কৌশলে নানাভাবে, যাতে আমি আমার স্ত্রী সন্তানকে তার বাবার বাড়িতে রেখে আসি, যাতে আমাদের সম্পর্ক আর না থাকে। আমি যেন পছন্দ করে, অর্থাৎ আমার পরিবারের পছন্দে অন্য কাউকে বিয়ে করি। কিন্তু কোনো কাজেই ওনার সফলতা আসছিল না। আম্মার কাজগুলো আমি ধরে ফেলতাম, কারণ আমি তখন কালো জাদু শিখে গিয়েছি। আর তখনই ঘটল এক অভিশপ্তময় ঘটনা। আমার বাবা একজন হোমিও ডাক্তার ছিলেন। আমার বাবা অনেক মানুষকে চিকিৎসা করে ভালো করেছেন, তাই মাঝে মধ্যে আমার দোকানে বসতে হতো, আর আমি বসতাম, কিন্তু আমার বাবার ঔষধের দ্বারাই কাউকে ভালো করতাম না। আমি আমার কালো জাদু দিয়ে মানুষের রোগবালাই দূর করতে শুরু করলাম। আর এরই মধ্যে কিছু ব্যক্তি জেনে ফেলল আমি কালো জাদু জানি। আমার আম্মা খুব বিরক্ত হয়ে যাচ্ছিল যে তার কোনো কাজই সফলতা পাচ্ছে না কেন। আম্মা জানতে পারলো যে ওনার করা কালো জাদু আমার করা কালো জাদুর কাছে হেরে যাচ্ছে, তাই উনি আরো চেষ্টা করলো শক্তিশালী কোনো কিছু করার। আর এদিকে হঠাৎ করে আসলো আমার কাছে একজন ব্যক্তি, এসে বলল, ভাই শুনেছি তুমি নাকি কালো জাদু পারো। আমার মেয়ে চলে গেছে পাশের গ্রামের একটা ছেলের সাথে। আমি চাই আমার মেয়ে যেন সেই ছেলেকে ভুলে আমার কাছে চলে আসে। তুমি একটু উপকার করো ভাই, তোমারও তো মেয়ে আছে। আগামীতে তোমার মেয়েও যদি এমন কিছু করে বসে, তখন তুমি কি করবা? একটু চিন্তা করে দেখো, উপকার করো ভাই। লোকটির কথা শুনে আমার খুব মায়া লাগলো, তাই আমি আমার নিজের কথা চিন্তা করে দেখলাম যে এটা ভুল। আজ সেই মেয়েটা তাকে ভালোবাসে বিধায় তার কাছে গেছে, যেমন আমার স্ত্রী আমার কাছে এসেছিল জীবনের সব কিছু ত্যাগ করে। কিন্তু কি করব, মায়াও লাগছিল লোকটির কান্না দেখে, আবার রাগও হচ্ছিল। তাই মনে মনে ঠিক করলাম যে এমন কিছু করি যাতে মেয়েটাও বাবার কাছে ফিরে আসে আর বাবাও যেন স্বামীকে মেনে নেয়। তাই লোকটাকে বললাম, ঠিক আছে ভাইজান, আপনি 1 সপ্তাহ পরে আসবেন। তাই বলে লোকটাকে বিদায় করে দিলাম। পরে গোপনে গোপনে আমি আমার কাজ সম্পন্ন করলাম। আর এদিকে আমার মা আমার স্ত্রী ও কন্যাকে তার বাবার বাড়ি পাঠানোর জন্য উঠে পড়ে লেগে গেল। আর এমন জাদু করতে লাগলো যে আমার ফুলের মতো নিষ্পাপ শিশুটি দিন দিন কেমন যেন হয়ে উঠছিল। মাত্র 1.5 মাস বয়স আমার মেয়েটার হঠাৎ করে এত কান্নাকাটি করত আর অতিরিক্ত খাবার খেত, ওর সব সময় ক্ষুধা লাগতো। তাই আমার স্ত্রী চালের গুঁড়া করে খাওয়াতো।
হঠাৎ একদিন আমার মেয়েটা ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে তার বুকের ওপর দিয়ে মাঝে মধ্যে বিড়াল আকৃতির ছায়া যাতায়াত করত। একদিন এমনই দুপুরবেলা ঘুমাচ্ছিল, আমার স্ত্রী বাইরে কাজ করছিল। তখন আমার স্ত্রী শুনতে পায় মেয়ের ঘর থেকে বিড়ালের ডাক আসছে। তাই আমার স্ত্রী দৌড়ে গিয়ে বিড়াল তাড়ানোর উদ্দেশ্যে একটা লাঠি হাতে নিয়ে তার রুমের দিকে এগোতে লাগলো। গিয়ে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে আমার মেয়ের বুকের ওপর একটা বিড়াল বসে আছে এবং তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমার মেয়ে খুব জোরে জোরে হাসছে। দৌড়ে গিয়ে আমি বিড়ালটাকে একটা বাড়ি দিয়ে ফেলে দিই, আর বিড়ালটা ওই জায়গাতেই মারা যায়। আমার স্ত্রী তখন এই কথাগুলো দৌড়ে এসে আমার শাশুড়ি মানে আমার স্ত্রীর মাকে বলল। তখন হঠাৎ করে আমার মেয়ে খুব জোরে জোরে কান্নাকাটি করে উঠল, আর ওই যে কান্নাকাটি শুরু করলো সে কান্না আর বন্ধ হলো না। পরে আমি অনেক হুজুর কবিরাজ দেখিয়েও ব্যর্থ হয়ে গেলাম। তখন সেই ব্যক্তি এসে আমার কাছ থেকে তার মেয়ের জন্য করা কাজ জানতে চাইল। পরে আমি তাকে আমার বানানো কিছু তাবিজ দিয়ে বললাম, এই তাবিজটা ধুয়ে 7 দিন যে করে হোক তোমার মেয়েকে পান করাবে, আর ওই পানি তোমার জামাইকেও খাওয়াবে, সাথে তুমিও খাবে। আমাকে সেই লোকটি বলল, এগুলো করলে তো তাদেরকে আমার বাড়িতে আনতে হবে। হ্যাঁ, তুমি তাদেরকে তোমার বাড়িতে নিয়ে আসো, আর 2-1 দিনের জন্য একটু মানিয়ে নাও, পরে তো তোমারই লাভ। আমার কথা শুনে লোকটি বলল, ঠিক আছে। তাই বলে লোকটি চলে গেল। হঠাৎ একদিন খবর এলো যে ওই লোকটির মেয়ে মারা গেছে, কারণ তারা স্বামী স্ত্রী দুজন ঝগড়া করতে গিয়ে হঠাৎ করে মেয়েটি সিঁড়ি থেকে পড়ে মারা যায়। কারণ মেয়েটি ছিল গর্ভবতী। মেয়েটি তার বাবার কথায় বাবার বাড়ি এসেছিল। তারপর তার বাবা জানতে পারে যে তার মেয়ে প্রেগনেন্ট, আর তারপরেও মেয়েটিকে বাবা ওই ছেলের কাছে দিতে রাজি নন। এগুলো জানতে পারায় মেয়েটা তার বাবার সাথে অনেক ঝগড়া করে, আর এগুলোতেই তাদের স্বামী স্ত্রীর ভেতর অনেক খুনসুটির সৃষ্টি হয়। আর এদিকে আমার মেয়েটাও হঠাৎ রাতের বেলায় মারা গেল, ছেড়ে চলে গেল। আমাদের ভালোবাসার স্মৃতিটা ধরে রাখতে পারলাম না, তাকে ধরে রাখতে পারলাম না। আমার ঘরটা কেমন যেন আঁধারে ভরে গেল। তার দাফন শেষ করে বাড়িতে ফিরে আসছিলাম, হঠাৎ এসে দেখি আমার স্ত্রী আমার উপরে ক্ষিপ্ত হয়ে আছে। পরে তাকে শান্ত করে জানতে চাইলাম, কি হয়েছে, তুমি আমার সাথে এরকম করছো কেন? তবে একটা কথা বলি, এই ঘটনা ঘটার পর আমার আম্মা খুবই স্বাভাবিক তাকে দেখাচ্ছিল। সে জানতো যে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। যাই হোক, আমি আমার স্ত্রীকে বললাম, তুমি আমার সাথে এমন কেন করছো মানুষের সামনে? স্ত্রী আমাকে যা বলল, তুমি যখন কবরস্থানে যাচ্ছিলে তখন তোমার পেছন থেকেই একটা লোক ফিরে আমাদের বাড়িতে প্রবেশ করলো আর বলল, ভাবি আমাকে একটু পানি দেবেন? আমি পানি আনার জন্য ঘরে পানির জগটায় হাত দিয়ে বের করতে গেছি, এসে দেখি সেই যুবকটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে খুব কান্না করছে আর বলছে, বাবা তোমার স্বামী যা করেছে আজ তুমি তার ফল পাচ্ছ, এখনো সময় আছে। তুমি তোমার স্বামীকে বলো এই কুফরি কালাম থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে। তুমি জীবনে কখনো মা ডাক শুনতে পারবে না তা না হলে। লোকটি আধো কাঁদো কাঁদো গলায় বলল, তোমার মেয়েটা যে মারা গিয়েছে তার কারণ তোমার স্বামী। তাই বলে লোকটা পানি না খেয়েই ফিরে চলে গেল। এটা বলে আমার স্ত্রী কান্না শুরু করলো। পরে আমি নিজেকে কিভাবে সান্ত্বনা দেব, আমি তো অস্থির হয়ে যাচ্ছি। লোকটি কেনই বা এগুলো বলল? পরবর্তীতে আমি এক হুজুরের শরণাপন্ন হলাম। হুজুর আমাকে নবীর 4 কালেমা পড়িয়ে তওবা করিয়ে বললেন, আজ থেকে তুমি কখনোই নামাজ রোজা ছাড়বে না, তুমি প্রতি সোমবার রোজা রাখবে। আর সত্যিই আমি প্রতি সোমবার আজও রোজা রাখি। তবে মাঝে আমার মা, আমার যে প্রাণের ভালোবাসার মা ডাকাটা এত পবিত্র, সেই মাই আমার ক্ষতিটা করলো। পরক্ষণে জানতে পারলাম যে আমার মা মৃত্যু শয্যার সময় বলে গিয়েছিলেন আমার মেয়ে মারা গেছে তারই করা কুফরি কালামের জন্য। আমি ওই যে একটা লোককে তাবিজ দিয়েছিলাম, সেই লোকটা আসলে এসেছিল আমার আর আমার স্ত্রীর জন্য, কিন্তু আমি বুঝতে না পারায় এই ভুলটা করে বসি। আমার আম্মা ভুলে একদিন ওই তাবিজগুলো আমার ড্রয়ারে রেখে দিয়েছিল। ওটাও ছিল কালো জাদু করা কিছু তাবিজ, যেগুলো আমার মা আমার ড্রয়ারে রেখেছিলেন আমার জন্য। কিন্তু আমি আমার যে তাবিজগুলো বানিয়েছিলাম সেগুলো কোথায় রেখেছিলাম জানি না। নাকি আমার মা সেগুলো আগেও সরিয়ে রেখেছিল, হতে পারে, সেটাও একটা সম্ভাবনা। ওই তাবিজগুলো ওদের দেওয়ার কারণে আমার মা যে কালো জাদু করা সাধুর কাছ থেকে জিন চালান দিয়েছিলেন আমার জন্য, আমি সেগুলোকে দিয়ে উল্টো কাজ করিয়ে ফেলেছিলাম।
ওই দিন আমার স্ত্রী যে বিড়ালটাকে মেরেছিল সেই বিড়ালটাও ছিল সেই জিন, সেই সাধুই পাঠিয়েছিল আমার তাবিজগুলোকে নষ্ট করার জন্য। আর তখনই আমার স্ত্রী ওই বিড়ালটাকে আমার সন্তানের কাছে দেখে তাকে বাড়ি দিল, কিন্তু বিড়ালটা যে মারা যাবে আমার স্ত্রীও বুঝতে পারে নাই। আর সেই কারণেই আজ আমার আম্মা যখন এই কথাগুলো আমাকে বলছিল তখন আমি সবকিছুই পরিষ্কারভাবে বুঝতে পারলাম, উল্টো জাদু করা হয়েছে। আমি সন্তান হারা হলাম, আর ওই ব্যক্তি হলো তার সন্তান হারা। আর তারপর থেকে আজ আমার দুটো কন্যা সন্তান হয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো যে আমার সেই প্রথম কন্যা সন্তানের মতো আমার দ্বিতীয় কন্যা সন্তানটা ছিল দেখতে একই রকম। আমার দ্বিতীয় কন্যা সন্তান আজও সেদিন তাকে আমি বলতে পারি না যে আমার ছোট্ট একটা ভুলের কারণে দুইটা মায়ের কোল শূন্য হয়ে গেছে। অনেক রাতে বাজার থেকে বাড়িতে আসতে হতো, কারণ 1988 সাল, তখন রাত 8টা-9টা, মানে এখনকার মতো অর্ধেক রাত। আর তখন আমাদের গ্রামে বৃহস্পতিবার হাট হতো আর রবিবার সপ্তাহে 2 দিন হাট হতো। আমাদের অনেক বাঁশঝাড় ছিল গ্রামে, তাই অনেক ফসলাদি হতো। আমি প্রায় আমাদের ক্ষেত থেকে হোগলা কেটে ও বাঁশ কেটে বৃহস্পতিবার হাটে বিক্রি করতে যেতাম। ঠিক তেমনি একদিন ফলের সময় অনেক কাঁঠাল গাছ, আম গাছ, তাল গাছ হওয়ায় সেই বছর অনেক ফল হয়েছে। একবার আমার বড় ছেলে সেনাবাহিনীর চাকরি করত, সে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে ছিল। তার একটি কন্যা সন্তান জন্ম হয়েছে, তাই শুনে খুব খুশি হলাম যে আমার নাতনি হয়েছে। ময়নামতি ক্যান্টনমেন্টে হওয়ার কারণে তার নাম রাখা হলো ময়না। তাই তাকে দেখতে যাব বলে ভাবলাম। ছেলেকে জানাবো না ভাবলাম, জানালে হয়তো ছেলে বলবে বাবা এটা ওটা এনো। আর এমনিতে আমি খুব কাজকে ভয় পেতাম। পৃথিবীতে আমার মতে আমি শুধু কাজকে ভয় পেতাম, অন্য কিছু নয়। ঠিক একদিন ফলের সময় কাঁঠাল আর কিছু বাঁশ নিয়ে হাটে গেলাম। বৃহস্পতিবার ছিল, হাটে কাঁঠালগুলো বিক্রি হয়ে গেল, বাঁশগুলো কিছুটা রয়ে গেল। তাই ভাবলাম যেগুলো বিক্রি হলো না এগুলো হাটেই থাক, রবিবারে হাটে বিক্রি করে দেব। তাই বলে বাঁশগুলো ইউনিয়ন অফিসের মধ্যে রেখে একটু টেনে রেখে আসলাম। আর তখন রাত প্রায় 8:30। হাটের সব মানুষ তখন যে যার মতো চলে গিয়েছে। আমার দেরি হলো, কারণ হাটের পাশে একটি গ্রাম এবং সেই গ্রামে আমার মেজ মেয়ের বাড়ি। মেজ মেয়ের ছেলে মেয়েদের জন্য কিছু মিষ্টি আর একটা বোয়াল মাছ কিনে নিলাম। হাঁটতে শুরু করলাম। মেয়ের বাড়ি বাজার থেকে 200 গজ দূরে। মেয়ের বাড়ি আসলাম, মেয়েকে বললাম বাবা তোর ছেলে মেয়েদের জন্য আমি মাছ আর মিষ্টি নিয়ে এসেছি, এগুলো রাখ। মেয়ে বলল না বাবা তুমি মিষ্টি দিয়ে যাও, তোমার নাতিরা খাবে, কিন্তু তুমি ওই বোয়াল মাছ রেখো না, কারণ বোয়াল মাছ আমি খাই না, তোমার নাতিরাও খায় না, তো রেখে কি করব। তাই শুনে মেয়ের কাছ থেকে মাছটা নিয়ে হাঁটা শুরু করলাম। তখন তো গাড়ি ঘোড়ার কোনো হদিশ ছিল না, রাত বাজে 9টা, এখনকার মতো তো আর না। তাই ভাবলাম তাড়াতাড়ি যাওয়া যাক, যেই ভাবা সেই কাজ। রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হবে, তাই ভাবলাম বিল আড়াআড়িভাবে হাঁটা শুরু করি। বিলের মধ্য দিয়ে গেলে অনেক সহজে বাড়ি পৌঁছানো যায়। জ্যোৎস্না রাত, ভাবলাম ভালোই হবে, তাই বলে কিছু বিড়ি কিনলাম আর কিছু নিমকি কিনলাম। আর আমার সেজো মেয়ে এবং ছোট মেয়ের জন্য এই খাবারগুলো কিনেছিলাম। এগুলো কিনে বিড়ি টানতে টানতে হাঁটা শুরু করলাম। হঠাৎ দেখলাম কেউ একজন হাঁটছে আমার ঠিক 10-15 হাত দূরে। আমি তাকে দেখতে শুরু করলাম। আমি তাকে ডাক দিলাম, ও ভাই কে, শুনছো, কোথায় যাবে? লোকটা আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে হেঁটেই চলে যাচ্ছে। আমি আবারও বললাম, ও ভাই কোথায় যাবা? তখন আমি আমার গ্রামের নাম ধরে লোকটাকে বললাম, তুমি কি ওই গ্রামের দিকে যাচ্ছ? দাঁড়াও আমিও যাব। তাই শুনে লোকটা দাঁড়ালো। তোর নাম কি? আমি বললাম, আমার নাম জরিফ মোল্লা, তোমার? হঠাৎ করে গম্ভীর শব্দে লোকটা বলল, আমার নাম দিয়ে কি হবে, তুই চিনবা না, আমার বাড়ি অনেক দূরে, তাড়াতাড়ি হেঁটে আসো। আমি হাঁটা শুরু করলাম। মাঝে মধ্যে আমি কিছু প্রশ্ন করি তাকে, কোথায় গিয়েছিলে, কি করতে গিয়েছিলে? উত্তরে লোকটি বলে, পরে একদিন বলবো। আমি ভাবলাম লোকটা হয়তো কোনো কারণে চিন্তিত আছে, চিন্তার কারণে লোকটা কিছুই বলতে চাইছে না। তাই লোকটাকে একটা বিড়ি খেতে বলি। বললাম, ভাই নাও একটা বিড়ি খাও।
তাই বলে যখনই বিড়িটা দিতে হাত বাড়ালাম তখনই লোকটা আমার থাবা দিয়ে হাতটা ধরল। আর তখনই আমি অনুভব করলাম আমার হাতটা যে ধরেছে সে আসলে মানুষ না, কারণ আমার এইসব বিষয়ে অভিজ্ঞতা ছিল বেশি। সে আমার হাতটা থাবা দিয়ে ধরেই আমাকে একটা চর মারল, এবং চরটা এমন ছিল যেন বরফের একটা ধারালো টুকরা আমার মুখে এসে পড়ল। আর আমি তখনই বুঝতে শুরু করলাম। তুই অনেক কথা বলিস, তোকে বললাম চুপচাপ হাঁটতে, আর তুই পেঁচালি পারছিস আমার সাথে। শোন, তোর ব্যাগের ভেতরে ওই বোয়াল মাছটা আছে, ওটা আমাকে দে, নাহলে তোর কপালে খুব খারাপই আছে। তাই বলে ও আমার গলা টিপে ধরল, আর মনে হলো সে আমাকে 2-3 হাত ওপরে হাওয়ায় ভাসিয়ে রেখেছে। ভালো করে তাকাতে পারছিলাম না, তাই ওকে বলি, ঠিক আছে আমি দিচ্ছি, তবে একটা শর্ত আছে। আমি তো সব শর্তে রাজি। তাই বলে সে আমার গলাটা ছেড়ে দেয়, এবং ছাড়া মাত্রই আমি মাটিতে ঠাস করে পড়লাম। আর তখনই মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম সে আনুমানিক 10 থেকে 11 ফুট লম্বা। তাই আমার আর বুঝতে বাকি রইল না যে কে কার খপ্পরে পড়েছি, এবং আমি পুরোই বুঝতে পারছিলাম যে সে তার গায়ে যে কাপড়টি রয়েছে সেটিও ধপধপে সাদা, গায়ে ঘন কালো পশম। আমি সব বুঝে ফেললাম। আমি অনেক সাহসী ছিলাম, তাই এখনো দাঁড়িয়ে আছি তার সামনে। তাকে বললাম, ঠিক আছে শোনো, আমি জানি তুমি কে, আমার মাছটা নিতে আসছো, ঠিক আছে আমি দেব, তবে আমার সাথে তোমার কুস্তি লাগতে হবে। তুমি জিততে যদি পারো তবে মাছটা তোমার। বোয়াল মাছটা আনুমানিক 2 থেকে 2.5 কেজি ওজন। তুমি নিয়ে যাবে, আমার কোনো আপত্তি থাকবে না। আর যদি তুমি হেরে যাও তাহলে আমি যা বলবো তোমাকে করতে হবে। আমার কথা শুনে অবয়বটা আমাকে বলল, ঠিক আছে হায়, তবে দেখিস তুই যেন আবার মারা না যাস। আমি বললাম, না আমি মারা যাব না, কারণ আমি আল্লাহর বান্দা, আমার ভেতর কোরআনের আয়াত আছে। আয় তবে শোন, কোনো ছল করবি না আমার সাথে। ও বলল, ঠিক আছে। তাই বলে আমার সাথে প্রায় 1.5 ঘন্টা কুস্তি হয়েছিল। একটা সময় আমার শরীরের সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম, আর তখনই ও আমাকে বশ করে ফেলেছিল। মাঝে মাঝে আমি হাত পা মেলে দিয়ে চিৎকার করছিলাম। তখনই আমাকে বলে, কিরে, তুই না আল্লাহর বান্দা, তুই না বললি তুই ভয় পাস না আমি হেরে যাব? কোথায় গেল তোর এই সাহস? আর তখনই আমার ভেতর সত্যি কোথা থেকে যেন অলৌকিকভাবে সাহস তৈরি হলো। মুখ থেকে মনে হলো অজান্তেই সূরা কালাম বের হতে শুরু করলো। আর তখনই সে আমার থেকে দূরে ছিটকে গেল, আমার কাছে আসতে পারছিল না। আমি তখন ওকে বললাম, কিরে দেখলি আমার ভেতর বললাম না কোরআনের আয়াত আছে? তুই হেরে গেছিস, আমি জিতে গেছি, তাই তুই ওই বোয়াল মাছটা পাবি না। মাছের ব্যাগটা নিয়ে আমি হাঁটা শুরু করলাম, আর তখনই ও পেছন থেকে এসে খুব জোরে জোরে হেঁটে আমার সামনে আসে, তবুও আমার থেকে 2 হাত দূরে থাকে। শোন, ভালো করছিস না তুই, ওই বোয়াল মাছটা আমাকে দিয়ে যা, না হলে আমি তোকে বাড়ি যেতে দেব না। রাত তখন অনেক, জোনাকি পোকার ঝিনঝিন শব্দে রাতটা যেন আরো ভয়ঙ্কর লাগছে। তবু আমি জেদ ধরে রেখে মাছটা ওকে দিতে চাইলাম না। বললাম, শোন, তোকে মাছটা আমি দেব না, পারলে তুই যা করার করে নে, আমি সূরা কালাম পাঠ করতে করতে বাড়ি পৌঁছে যাব। ও বেশ কিছুক্ষণ আমার পেছন পেছন আসছিল। তারপরে সে আমার নাম ধরে বলে উঠল, শোন, তোকে আজকে ছেড়ে দিলাম, আবার দেখব, কিন্তু তুই বাঁচবি না, তা বললাম। ও চলে গেল। হঠাৎ করে কেমন একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো। এত গরম বাতাসটা যেন মনে হচ্ছিল আমি আগুনের কাছে দাঁড়িয়ে আছি, বা কেউ আমার শরীরের কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে। বাড়িতে ঢুকেই আমার মেয়েদের নাম ধরে ডাক দিলাম। মেজ মেয়ের বাড়ি থেকে ঘুরে আসছি, তাই সবাইকে বললাম। আমার কথা শুনে সবাই খুব খুশি হলো, কিন্তু হঠাৎ আমার ছোট মেয়ে, আমার স্ত্রী, বলে উঠল, কি ব্যাপার, তোমার সারা শরীরে এত কাঁদা কেন? তুমি কি কাদায় গোসল করে আসলে নাকি? তখন আমি আমার স্ত্রীকে বললাম, মাছ নিয়ে আসছি, বোয়াল মাছ, মেজ মেয়ের বাড়ির জন্য কিনেছিলাম, কিন্তু বললো ওরা খায় না। আমি কি জানি যে মাছ নিয়ে ফিরে আসতে হবে? নাও এখনই রান্না করো। সবার চোখ মুখে তখন ঘুম, তবু আমার স্ত্রী, আমার সেজো মেয়ে, বলল, ঠিক আছে রান্না করে আনছি, তুমি গোসল করে আসো। আমি আমার ছোট মেয়েকে সাথে করে নদীতে গেলাম গোসল করতে। বলে রাখা ভালো, আমার বাড়ির উঠোনের সামনেই নদী ছিল। বাড়ির
পাশ দিয়ে বয়ে গেছে নদী। সেই নদীতে আমি আমার ছোট মেয়েকে হারিকেন হাতে নিয়ে দাঁড় করিয়ে রাখলাম। বাবা দাঁড়াও, একটা ডুব মেরে আসি। মেয়েটা আমার তখন ছোট, তাও বলল, তুমি যাও, আমি দাঁড়াচ্ছি। মেয়েটার বয়স 8 বা 9 বছর। আমি যখনই নদীতে ডুব দিলাম তখনই কেউ একজন আমার ঘাড় ঘেঁষে মনে হচ্ছিল আমাকে কাদার নিচে নিয়ে যাচ্ছে। আর তখনই আমার হাতে কেমন যেন একটা পায়ের ধাক্কা পেলাম। আমি সূরা কালাম আবারও পড়তে শুরু করলাম। তারপর আস্তে আস্তে আমার শরীর কেমন যেন ভার হয়ে গেল। তখন আমার মেয়েটাকে রেখেই আমি নদী থেকে বাড়ি চলে আসি। কিভাবে আসলাম জানি না, তবে 10-15 মিনিট পর আবার মেয়েটা কাঁদতে কাঁদতে এসে আমার স্ত্রীকে বলল, মা, বাবা কই? গোসল করতে গিয়ে ডুব দিল নদীতে, আর ওঠে নাই, তুমি তাড়াতাড়ি আসো। মাছটা মাত্র কেটেছে আমার স্ত্রী, তখন আমার স্ত্রী রান্না ফেলেই দৌড় দিয়ে বের হয়ে গেল। আমার কানে কান্নার শব্দ ভেসে আসলো। আর তখনই আমি উঠলাম। উঠে গিয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি। তখন রুম থেকে বের হয়ে দেখি আমার স্ত্রী, মেয়েরা উঠোনে নামছে। তখন পেছন দিক থেকে আমি ওদের বললাম, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? এখনো রান্না করো নাই? আমার স্ত্রী কথা শুনে বলল, তুমি ঘরে কখন আসলে? ছোট মেয়ে বলছিল তুমি নাকি নদীতে ডুব দিয়ে আর উঠো নাই, তাহলে ঘরে কিভাবে আসছো? তাই বলে আমার স্ত্রী আর আমার মেয়েকে নিয়ে তারা ঘরে ফিরে আসলো। বারবার বলছিল, বাবা তুমি ঘরে আসলে কিভাবে? তুমি তো ঘাট থেকে ওঠো নাই, ঘাটের সামনে তো আমি দাঁড়িয়েছিলাম। আমি মেয়েকে ধমক দিয়ে বললাম, তোকে তো আমি ডাকলাম, তুই ঘুমের ঘোরে বুঝতে পারিসনি, ওখানে থেকে গেছিস। মাছটা রান্না করেছো? আমার স্ত্রীকে বললাম। না, তোমরা যা শুরু করেছো তাতে রান্নার কোথায় করতে পারলাম। যখন এটা বলে আমার স্ত্রী ঘুরে আবার রান্নাঘরের দিকে যাচ্ছিল তখনই আমি ওর হাতটা ধরে গায়ের শক্তিতে ওকে একটা চর মারলাম। আমার জীবনে এত শক্তি দিয়ে আমি কোনোদিন মারিনি বা আমি কোনোদিন আমার স্ত্রীর গায়ে হাত তুলিনি। স্ত্রী সন্তানদের কারো প্রতি আমি কোনোদিন রাগ করিনি। স্ত্রী কাঁদতে কাঁদতে মাছটা নিয়ে ফেলে দিয়ে আসলো, বলল, এই মাছের জন্য আজকে তুমি আমাকে মারলে, ওই মাছ আমি তোমাকে খেতে দেব না। তাই বলে যখনই ফেলে দিয়ে আসলো তখনই আমি আমার স্ত্রী সন্তানদের বিরাট খারাপভাবে গালাগালি করতে লাগলাম, মারতে লাগলাম। আমার সেজো মেয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে পাশে আমার ছোট ভাইয়ের বাড়ি ছোট ভাইকে ডেকে নিয়ে আসলো। ছোট ভাই আমার হাত থেকে লাঠিটা নিল। আমার হাতে একটা তালের লাঠি ছিল। তখনই আমি ওকে খুব বাজেভাবে গালাগালি করতে লাগলাম। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে উঠে দেখলাম আমার পাশে অনেক লোকজন জড়সড় হয়ে বসে আছে। আমি এদের সবাইকে দেখে একটু অবাক হলাম আর উঠে বসে আমার পাশে থাকা ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম, কিরে, কি হয়েছে? তোরা সবাই আজ এখানে এভাবে আমাকে দেখছিস, আগে দেখিসনি কখনো? তারপর আমার ছোট ভাই যা বলল, মিয়া ভাই, তোর রাতে কি হয়েছিল? তুই রাতে ভাবিকে, মেয়েদেরকে, বরং আমাকেও মারধর করেছিস। আর কি আবল তাবল বকছিলি যে ও মাছ দিয়ে কুস্তি করিয়েছে আর তুই সেই মাছ ফেলে দিলি, এসব তুই গালাগালি করছিলি। একটা পর্যায়ে তুই বমি করছিলি, খুবই দুর্গন্ধযুক্ত বমি, রক্তও এসছিল। তাই বলে আমার ছোট ভাই চুপ করলো। পরে হঠাৎ করে দেখি আমার স্ত্রী আমার পাশের গ্রামের এক হুজুরকে নিয়ে এসেছে। হুজুরটা আমার পরিচিত ছিল, তাই আমার স্ত্রী সন্তানদের সামনে কিছুই বলতে চাইল না। ওদের সবাইকে ঘর থেকে বের করে আমার ছোট ভাইও আমাকে নিয়ে বসলেন। আমার হাতটা ধরে উনি ফু দিচ্ছিলেন আর মাথায় তসবিটা ছোঁয়াচ্ছিলেন। শোন, তোর তো সাহস মন্দ না, তুই কেন একটা বোয়াল মাছের জন্য নিজের জীবনকে এত বড় ঝুঁকিতে রেখেছিলি? বলছি, এখনো সময় আছে, তুই তোর অন্যায়টাকে মাথায় রেখে ওই বিলের মধ্যে গিয়ে বোয়াল মাছ কিনে রেখে আয়, না হলে তোর ক্ষতি হবে ভাই। হুজুরের মুখে কথাগুলো শুনে আমার একটু অবাক লাগলো। তাই আমি হুজুরকে বললাম, আরে ধুর, ওগুলো ফালতু। তাই বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম আর হুজুর দুপুরে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে চলে গেলেন। ভালোই কাটলো দুদিন। হঠাৎ একদিন রাতে আমি আবার হাট থেকে আসছিলাম। সেদিন সাথে ছিল আমার ছোট 2 ভাই। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বীরের মাঝামাঝি যখন আসি তখন হঠাৎ করে মনে হলো আমরা 2 না 3 জন। আমি আমার ছোট ভাইকে বললাম, কিরে নেদু, তোর কি কিছু মনে হচ্ছে? ভালোবেসে ওকে আমি ওই নামেই ডাকতাম। ভাই বলল, না তো, কেন মিয়া ভাই? বলা মাত্রই পেছন থেকে একটা আগুনের গোলা আমার মাথার ওপর দিয়ে শোঁ করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেল। আর তখনই আমার ভাই ওটা দেখলো এবং আমার ছোট ভাইকে বললাম, কি ব্যাপারটা হলো বলতো?
সামনে এগোতেই হঠাৎ পেছন থেকে একটা চিৎকারের শব্দ ভেসে উঠল আমার কানে। মাথা ঘুরিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার ছোট ভাই নিচে বট হয়ে পড়ে আছে। আমি তাকে যখন উঠাতে যাব, মাথা ঝাঁকিয়ে হাতটা ধরে তুলতে যাব, তখনই সে উঠে আমাকে গালাগালি করতে লাগলো আর আমাকে মারার জন্য দাঁড়িয়ে পড়লো। আমি তখনই বুঝতে পারছিলাম এটা স্বাভাবিক কিছু না, তাই যতগুলো সূরা আমার মনে আছে সব পড়তে লাগলাম। এটা বলে আমার আম্মু কান্না করতে শুরু করলো। আমি হলাম সেই মেঝো মেয়ের 2 নাম্বার মেয়ে। আমার নানা ভাই আজ নাই। ওই দিন আমার ছোট নানা নাকি আমার নানাকে মেরে ফেলেছিল কাদার ভেতর অর্ধেক চাপা দিয়ে। ভালো লাগা থেকে এক পর্যায়ে তাকে আমি ভালোবেসে ফেলি। তো ভালোবাসার একটা পর্যায়ে মেয়েটাকে আমি প্রপোজ করি, কিন্তু মেয়েটা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, আমার প্রপোজাল প্রত্যাখ্যান করে। তো আমি আমার মনকে এটা ভেবে সান্ত্বনা দিই যে একটা মেয়েকে ফার্স্ট টাইম প্রপোজ করলাম, সে তো আর এক চান্সেই হ্যাঁ করবে না, তার পিছু ঘুরতে হবে। ঘুরতে ঘুরতে হয়তো বা একটা দিন সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তো যে কথা সেই কাজ, আমি মেয়েটার পিছে সময় ব্যয় করতে থাকি, মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকি। তো কোনোভাবেই মেয়েটাকে ইমপ্রেস করতে পারতেছিলাম না বা কোনোভাবে রাজি হচ্ছিল না। এভাবেই দিনকাল কাটতে থাকে। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হই, কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে মেয়েটার সাথে যোগাযোগ একটু কম হয়ে যায়, বাট ভালোবাসাটা বাড়তে থাকে। এখানে বলে রাখি, মেয়েটার বাড়ি আমাদের বাড়ির থেকে মাত্র 5 মিনিটের পথ। আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলে যাওয়ার পথে আর কি মেয়েটার বাড়ি পড়ে। তো যেহেতু আমি ওই স্কুল মাঠেই খেলাধুলা করতাম, সেহেতু এই খেলাধুলা করতে যাওয়ার সময় আসার সময় মেয়েটাকে দেখার চেষ্টা করতাম, কথা বলার চেষ্টা করতাম। কখনো হতো, কখনো হতো না। তো এভাবেই দিনকাল কাটতে থাকে। এখানে মেয়েটার নাম আমি সুমি হিসাবেই ধরি, ছদ্মনাম। বলে রাখি, আমার স্বাস্থ্য ভাই মিনারুল, ছদ্মনাম। সুমি মিনারুল একই ক্লাসে পড়তো। আর মিনারুল আর সুমির ভিতরে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মিনারুল আর আমি যেহেতু সমবয়সী, 2-1 বছরের ছোট বড়, তো বন্ধুর মতোই চলাফেরা করতাম, খেলাধুলা চলাফেরা সবই একসাথে করতাম। তো আমি মিনারুলের সাথে আমার কথাগুলো শেয়ার করি যে তোদের ক্লাসের আর সুমিকে খুব ভালো লাগে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তা তুই একটু সুমিকে বলে দেখ সুমি কি বলে। তো মিনারুল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সুমির সাথে কথা বলবো, কথা বলে দেখি সুমি কি বলে। মিনারুল সুমিকে বলে আমার সম্পর্কে, বাট মিনারুলের সাথেও একই কথা বলে যে প্রেম ভালোবাসা আমার জন্য না, বা আমি এই মুহূর্তে প্রেম ভালোবাসা করতে চাই না। তো আমি তারপরেও হাল ছাড়ি না, সুমির পিছে সময় ব্যয় করতে থাকি, তাকে ইমপ্রেস করার চেষ্টা করি, তার পিছে ঘুরতে থাকি। তো কোনোভাবেই তাকে আমি রাজি করতে পারতেছিলাম না। এভাবেই কেটে যায় আরো 2টা বছর। আমি এইচএসসি পরীক্ষা দিই। এইচএসসি পরীক্ষার পরে যে 3টা মাস থাকে অবসর সময়, ওই 3টা মাসে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে একটা মেয়ের পিছে আমি 3টা বছর ঘুরলাম, বাট তাকে রাজি করাতে পারলাম না। তো যে কোনো ভাবেই তাকে আমার করে আমি শুনবো। মনের ভিতরে একটা জিদ চলে আসে, আর জিদের কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি সুমির উপরে ব্ল্যাক ম্যাজিক করব। তো যে ভাবা সেই কাজ, আমি কবিরাজ খুঁজতে থাকি, 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করি, কিন্তু কোনো ফল পাই না। তো যেহেতু 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করছি, কোনো ফল পাই নাই, তো আরো কবিরাজ খুঁজতে থাকি। একটা পর্যায়ে আমি একটা কবিরাজের সন্ধান পাই আমাদের বাড়ির থেকে আনুমানিক 30-35 কিলো দূরে। তো আমি সেই কবিরাজের বাড়িতে যাই। যাওয়ার পরে আমি দেখি যে কবিরাজ দুপুরবেলায় খাওয়া দাওয়া করতেছে। তো আমাকে দেখে কবিরাজ জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো? তো আমি কবিরাজকে বলি আপনি খাওয়া দাওয়া শেষ করেন, খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আপনার সাথে কথা বলবো। কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খাওয়া দাওয়া শেষ করে আসি।
তো আমি বারান্দায় বসি, বসার পরে কবিরাজ আসে, আসার পরে আমার কাছে জিজ্ঞাসা করে যে আমি কেন আসছি। তো আমি কবিরাজের সাথে সব কথা খুলে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আজ 3টা বছর ধরে তার পিছু পিছু ঘুরতেছি, বাট তাকে আমি কোনোভাবে রাজি করাতে পারিনি। তো আপনি কবিরাজি বিদ্যার মাধ্যমে কোনো কিছু করতে পারবেন কিনা? তো কবিরাজ আমাকে বলে যে হ্যাঁ আমি পারবো, তবে আমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। তো আমি বলি যে কি জিনিস জোগাড় করে দিতে হবে? তো কবিরাজ বলে যে জিনিসগুলো জোগাড় করে দেওয়ার পরে আমি যে প্রসেসিং গুলো তোমাকে বলবো, সেই প্রসেসিং গুলো যদি তুমি 100% পূরণ করতে পারো তাহলেই আমার কবিরাজি বিদ্যা সফল হবে, আর যদি না করতে পারো তাহলে কোনো ফল পাবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, কি জোগাড় করতে হবে? তখন কবিরাজ আমাকে বলে যে কিছু পরিমাণ সরিষা, মেথি, আর সরিষার তেল, আর 3টা ডিম। তো আমি কবিরাজের বলি যে আমি এটা এখনই তো বাজার থেকে কিনে আনতে পারবো। কবিরাজ আমাকে বলে যে না, বাজার থেকে কিনে আনলে হবে না, আমি যেভাবে বলবো সেইভাবেই জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে, সংগ্রহ করতে হবে। তো আমি বলি যে আচ্ছা বলেন। তো কবিরাজ আমাকে বলে যে সরিষার মেথি তুমি যে দোকান থেকে কিনবা, দোকানদার যে দাম চাইবে সেই দামই তোমাকে দিয়ে আসতে হবে, কোনো দামাদামি করতে পারবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর সরিষার তেল, এটা তোমাকে জোগাড় করতে হবে এমন ভাবে যে যেখানে সরিষা ভাঙ্গায় অর্থাৎ ঘানিতে সকালবেলায় ফার্স্ট সিরিয়ালের যে লোকটা সরিষা ভাঙ্গানোর জন্য আসবে, আর ওই সরিষা ভাঙ্গানোর সময় প্রথম যে ফুটা তেল বের হবে, ওই প্রথম ফুটা তেল তোমাকে সংগ্রহ করতে হবে, আর সঙ্গে আরো কিছু তেল তুমি মিশাই নিয়ে আসবা। আর 3টা ডিম হতে হবে, একটা মুরগির লাইফে প্রথম যে ডিম পারে ওই ডিম হতে হবে, অর্থাৎ মুরগির প্রথম ডিম হওয়া লাগবে 3টা ডিম, 3টা মুরগির। তো আমি এটা শুনে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায় যে একটা মুরগি কবে কখন প্রথম ডিম পাড়তেছে সেটা আমার পক্ষে তো জানা সম্ভব না। তো আমি এটা কিভাবে ম্যানেজ করব? তো কবিরাজকে আমি বলি যে আঙ্কেল, এটা আমি কিভাবে ম্যানেজ করব? তা আপনি কি একটু পারেন না এটা ম্যানেজ করে দিতে? তো কবিরাজ প্রথমে না করে। তো আমি কবিরাজকে অনেক অনুরোধ করি, অনুরোধ করার পরে কবিরাজ এক পর্যায়ে আমার কাছে কিছু টাকা দাবি করে যে তুমি এই টাকাটা দিতে পারলে আমি ডিম ম্যানেজ করে দিব। তো আমি তাতে রাজি হই। তো কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, তো আমি ডিম ম্যানেজ করার পরে তোমাকে ফোন দিব, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, ফোন দেওয়ার পরে তুমি আসবা। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি অন্যান্য যে জিনিসপত্রগুলোর কথা বলছে আমি সেগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি যে কবিরাজ কবে ফোন দেয়। আনুমানিক 10-12 দিন পরে কবিরাজ আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুমি কালকে আসো, তোমার কাজ আমি কালকে করব রাত 10টার সময়, 10টার পরে। তো আমি বাসার থেকে সেইভাবে রওনা দিই। আনুমানিক 9টা 9:30টার সময় কবিরাজের বাসায় যে উপস্থিত হই। কবিরাজ আমাকে বলে যে অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসছি কিনা? তো আমি বলি যে হ্যাঁ নিয়ে আসছি। তো কবিরাজের হাতে সব বুঝাই দিই। বুঝানোর পরে কবিরাজ আমাকে বলে যে আমি যেদিকে যাব তুমি আমার সঙ্গে সঙ্গে যাবা আর কি। তো কবিরাজ হাঁটতে থাকি, আমি কবিরাজের পিছে হাঁটতে থাকি। আনুমানিক 25 থেকে 30 মিনিট হাঁটার পরে আমরা উপস্থিত হই একটা শ্মশানের কাছে। এখানে বলে রাখি, শ্মশানে যাওয়ার সময় মানে কিছু দূর থেকে কোনো আলো, কোনো বাড়িঘর বা কোনো আলো আর দেখতে পায় না, অর্থাৎ শ্মশানটা একটা নিরিবিলি জায়গা, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে শ্মশানটার বর্ণনা দিয়ে দিই। শ্মশানটা একটা ছোট খালের উপরে অবস্থিত। শ্মশানের আশেপাশে প্রচুর পরিমাণে বন জঙ্গল বাগান, আর শ্মশানটা যে আহামরি বড় তাও না, ছোটখাটো একটা শ্মশান। তো শ্মশানে ঢোকার আগে কবিরাজ আমাকে বলে যে তোমার কাছে কি ফোন আছে? তা আমি বলি যে হ্যাঁ আছে, ফোন আছে। তা কবিরাজ আমাকে বলে যে ফোনটা বন্ধ করো। আমি ফোনটা যখন বন্ধ করি তখন দেখি যে 11টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো আমরা শ্মশানের ভিতরে ঢুকি।
ঢোকার পরে কবিরাজ মাটিতে একটা বৃত্ত আঁকে। বৃত্ত আঁকার পরে আমাকে ওই বৃত্তর ভিতরে বসতে বলে, আর বলে যে এর ভিতরে, এই শ্মশানের ভিতরে যাই হয়ে যাক না কেন, আমি না ডাকা পর্যন্ত তুমি যেন বৃত্ত থেকে বের হবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বৃত্তর ভিতরে বসিয়ে কবিরাজ শ্মশানের যে চিতা আছে যেখানে মানুষ পোড়ায় ওর উপরে ওঠে সকল জিনিসপত্র নিয়ে। তো উঠে কবিরাজ তার আসনে বসে, আসনে বসে রিচুয়াল শুরু করে। তো রিচুয়াল শুরু করার 1-2 মিনিট পর থেকেই আর কি শ্মশানের ভিতরে ঝড় শুরু হয়, প্রচুর পরিমাণে ঝড়, এত ঝড় যে সে মনে হচ্ছিল যে সকল গাছপালা আমাদের গায়ের উপর এসে পড়বে ভেঙে চুরে, সেরকম একটা অবস্থা। কিন্তু কোনো বাতাস শরীরে লাগে না, গায়ে লাগে না। তো মানে খুব বেশি ভয় করতেছিল, যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি, যে যেহেতু বাতাস আমার গায়ে লাগতেছে না, তো আমি চোখ বন্ধ করে ফেললে তো আর কোনো কিছু দেখতে পারবো না। তো যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করে যখনই ফেলি তখনই শুরু হয় অন্য একটি ঘটনা। ঘটনাটা এরকম যে প্রথমে কিছু হাসির শব্দ ভেসে আসে, পরবর্তীতে কান্নার শব্দ, মানে কানের ভিতরে আসে আর কি কান্নার শব্দ। কান্নার শব্দ থেমে যে শুরু হয় একটা পৈশাচিক চিৎকার, মানে সেই চিৎকারের কথা আসলে ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। তো এতটুকু বলতে পারি, চিৎকারটা ছিল এমন, কোনো মানুষ যদি মারা যায় আর মৃত্যুর সময় যে কষ্টটা পায়, সেই কষ্টের কারণে যদি কেউ চিৎকার করে সেরকমই চিৎকার আর কি। তো এমনটাই মনে হচ্ছিল যে শয়ে শয়ে মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সেই কাতরানোর শব্দটাই কানে ভেসে আসতেছে। তো আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমার কান ফেটে যাবে, সেরকম একটা অবস্থা। কোনো কিছু সহ্য করতে না পেরে আমি কান এঁটে ধরি, কিন্তু শব্দের মতোই হয়ে যায়, কান এঁটে ধরলেও কোনো কাজ হয় না। এভাবে কতক্ষণ সময় যায় বলতে পারি না। একটা সময় দেখি যে ঝড়ও নাই, কোনো শব্দও নাই, সবকিছুই ঠান্ডা। তো আমি তখনও চোখ খুলি না। তো মানে পাশ থেকে শুনে যে কবিরাজ আমাকে ডাকতেছে যে ওঠো। আমি উঠে কেবলমাত্র পা বৃত্ত থেকে বের করব, এর ভিতরেই কবিরাজ সীতার উপর থেকে আমাকে ধমকের স্বরে বলে যে তোমাকে না বলছি যে যাই কিছু হয়ে যাক বৃত্ত থেকে বের হবো না আমি না ডাকা পর্যন্ত। তো কবিরাজ যখন এই কথা বলে আমি একটু অবাক হই যে এই মাত্রই না আমাকে ডাকলো। তো কোনো কিছু না বুঝে আমি আবারও বৃত্তর ভিতরে বসে পড়ি, আবারও চোখ বন্ধ করে ফেলি, কান এঁটে ধরি, আবারও সেই শব্দ, আবারও সেই ঝড় শুরু হয়। এইভাবে কতক্ষণ যায় জানি না, মনে হয় 15-20 মিনিট এইভাবে চলে। তো চলার পরে রিচুয়াল শেষ হয়, কবিরাজ আসে, এসে আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকে। ডাকার পরে আমরা বের হই, শ্মশান থেকে বের হই। বের হওয়ার পরে আমি ফোনটা অন করি। ফোনটা অন করেই আমি অবাক হয়ে যাই যে আমি দেখি যে ভোর 4টা বাজে। তো আমি একটু অবাক হই এই কারণে যে আমরা ঢুকছি 11টার সময়, আনুমানিক 1 ঘন্টায় লাগুক, তার বেশি লাগার কথা না, 4টা কিভাবে বাজে এই ভাবতে ভাবতেই আর কি কবিরাজের বাসায় চলে আসি। যেহেতু সারা রাত জাগা ছিলাম, একটু ক্লান্ত, তো আমি কবিরাজের বাসায় যেয়ে ঘুমাই পড়ি। সকালবেলায় কবিরাজ আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে যে এই যে রিচুয়াল করছি, এখন আমি যেভাবে যা করতে বলবো সেভাবে যদি তাই করতে পারো তাহলে তুমি সাকসেস হতে পারবা, যদি না করতে পারো তাহলে আর কোনো কিছু করার নাই, কোনো কিছু হবে না। তো আমি বলি যে কি করতে হবে বলেন। তখন কবিরাজ একে একে সবগুলা জিনিস বের করে, প্রথমে মেথি আর সরিষা বের করে দিয়ে বলে, আর সঙ্গে কিছু পরিমাণ সিঁদুর। তো কবিরাজ আমাকে বলে যে মেথি আর সরিষা একসঙ্গে পোড়াতে হবে, যখন পোড়াবা তখন ওই সিঁদুর আর কি ওর ভিতরে ছিটাই দিতে হবে। আর এই যে সরিষার তেল, এটা মেয়ে শরীরে কোনোভাবে লাগাই দিতে হবে অথবা ছিটাই দিতে হবে। তো আমি বলে যাচ্ছি ঠিক আছে। পরবর্তীতে ডিম বের করে, 3টা ডিমের গায়ে 3 কালারের লেখা,
একটা ডিমের গায়ে সাদা কালারের লেখা আরবিতে, আর একটা ডিমের উপরে কালো কালার দিয়ে লেখা, একটা ডিমের উপরে লাল কালার দিয়ে লেখা, সবই আরবিতে লেখা। তো আমাকে বলে যে এই সাদা কালারের লেখা যে ডিমটা, এটা পুঁততে হবে দোসুলাই, অর্থাৎ আমাদের যশোরের ভাষায় মাটির চুলা, এক পাশে তরকারি এক পাশে ভাত, মানে কাঠ ঢুকানো ছিদ্র একটাই, যাকে আমাদের যশোরের ভাষায় দোসুলা বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না। তো দোচুলায় পুঁততে হবে। মনে রাখতে হবে যেদিন রাতে তুমি এই ডিমটা পুঁতবা, ওই দিন পরের দিন সকাল বেলায় ওই চুলায় রান্না হওয়া লাগবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর লাল কালার আর কালো কালারের যে লেখা যে ডিম দুইটা, এটা পুঁততে হবে জোড়া কবরে, অর্থাৎ স্বামী স্ত্রীর কবরে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো কবিরাজ এখানে বলে যে এই ডিম পুঁতা আর সরিষা পোড়ানো এটা একই রাতে করতে হবে, আর মনে রাখতে হবে রাত 12টার পরে 4টার ভিতরে করতে হবে, অর্থাৎ 12টার আগেও করা যাবে না, 4টার পরেও করা যাবে না। তো আমি সবকিছু বুঝে নিয়ে কবিরাজের কাছ থেকে বিদায় হয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ভাবতে থাকি যে এখন কিভাবে কি করা যায়। আমার অতটাও সাহস ছিল না যে আমি একা একা কোনো কিছু করব। তো এখানে বলে রাখি, আমি কবিরাজের কাছে একটা প্রশ্ন করি যে আমি মানে একা একা কাজ করা যাবে কিনা বা অন্য কেউ করলে হবে কিনা। তো কবিরাজ আমাকে বলে যে একা একাই করতে হবে, কিন্তু অন্য যে কেউ করলে হবে। তো মনে রাখতে হবে যে সঙ্গে লোকও যাওয়া যাবে। মনে রাখতে হবে যে কবরে তোমরা ডিমটা পুঁতবা, ওই কবর থেকে এতটাই, মানে যে পুঁততে যাবে তার থেকে এতটাই দূরত্বে থাকতে হবে যে একে অপরের কেউ কাউকে যেন দেখতে না পায়। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমি বাসায় আসার পরে ভাবতে থাকি যে কি করব। তো একটা পর্যায়ে আমি মিনারুলের সাথে সব ঘটনা শেয়ার করি। তো মিনারুল আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, কবে কি করবে আমাকে একটু জানাস, আমি তোর সঙ্গে থাকবো। এখানে বলে রাখি আমার ফুফুর বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো আমার ফুফাতো একটা ভাই আছে যার নাম হলো মামুন। আমরা 3 জন, মামুন, আমি আর মিনারুল, প্রায় সমবয়সী, চলাফেরা খেলাধুলা সব একসঙ্গে। তো আমি মামুনের সাথেও ঘটনাটা শেয়ার করি যে করছে, এখন কি করা যায়। তো মামুনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমিও থাকবো তোর সাথে। তো আমরা একটা দিন ঠিক করি যে অমুক দিন এই কাজটা করব। তো যেদিন করব এই দিন রাত্রে বেলায় সন্ধ্যা থেকে রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকি সবকিছু কমপ্লিট করে। তো 12টার সময় আর কি আমি ডিম পোতার জন্য দোসুলা খুঁজতে খুঁজতে ওই ফুফুদের বাড়ি পাই। মামুন আমাকে বলে যে আমাদের বাড়ি দোসুলা আছে। তো সকালবেলায় মা ওই জায়গায় রান্না করে, আর দোসুলায় রান্না করে। তো আমি যে মামুনদের বাড়ি যে দোসুলা আছে ওখানে ডিমটা পুঁতে রেখে আসি 12টার পরে। আর পরবর্তীতে খুঁজতে থাকি জোড়া কবর। তো বেশি খোঁজাখুঁজি লাগে না, প্রথম কবরটা পেয়ে যায় আমাদের মসজিদের সামনেই একটা জোড়া কবর, স্বামী স্ত্রীর কবর। তো মামুন বলে যে আমি ওই জায়গায় যাচ্ছি। যেহেতু মসজিদের সামনে আশেপাশে বাড়িঘর আছে, কোনো ভয়ের কোনো কিছু ছিল না। তো মামুন ওখানে যায়, যে ডিমটা পুঁতে রেখে আসে কোনো সমস্যা ছাড়াই। আমরা বিভ্রান্তিতে পড়ি দ্বিতীয় কবরটা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় কবর খোঁজার ক্ষেত্রে। দ্বিতীয় কবরটা যখন আমরা খুঁজতে থাকি, তো জোড়া কবর আমরা পাচ্ছি অনেক জায়গায়, বাট এমন জায়গায় পাচ্ছি যেখানে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। কারণ যে জায়গায় পাচ্ছি খুব ভয়ের জায়গা। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা জোড়া কবর পাই আমাদের বাড়ির পাশেই আর কি, মানে একটু দূরে একটা জোড়া কবর। তার আশেপাশে কিছু বাড়িঘর আছে, যে বাড়িঘরগুলো আছে তাদেরই পারিবারিক কবরস্থান। তো কবরের স্থানের পাশে যেহেতু বাড়িঘর, মানে খুব বেশি যে ভয়ের জায়গা তাও কিন্তু না, আবার ভয় নাই সেটা বললেও ভুল হবে। তো যাই হোক, আমরা ওটাই পুঁতার সিদ্ধান্ত গ্রহণ করি যে ওই জায়গায় যেহেতু আশেপাশে বাড়িঘর আছে, তো ওই জায়গায় পুঁতবো। তো ওই জায়গায় যাবে কে? তো মিনারুল বলে যে আমি যাব। তো মিনারুল চলে যায়। যাওয়ার পরে মিনারুলও কোনো সমস্যা ছাড়া ডিমটা পুঁতে চলে আসে। তা আমরা মহা খুশি। আর বাদ বাকি যে কাজগুলো সেটাও কোনো সমস্যা ছাড়াই হয়ে যায়। তো আমরা মহা খুশি যে যাই হোক সব কাজই কোনো সমস্যা ছাড়া হয়ে গেছে। তো আমরা
সুমির রেসপন্সের জন্য অপেক্ষা করতে থাকি যে সুমির রিয়াকশনটা কি আসে। তো আল্লাহর রহমতে 1 সপ্তাহের ভিতরে সুমি আমার প্রতি দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে সুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আমাকে ভালোবাসতে শুরু করে। তো খুব সুন্দরভাবে দিনকাল কাটতেছিল, কোনো সমস্যা ছাড়া খুব ভালোভাবে দিনকাল কাটতেছিল। একটা সময় সুমির ফ্যামিলির থেকে সুমিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে। তো সুমি আমাকে ফোন দিয়ে জানাই যে বিপ্লব, আমার জন্য তো ছেলে দেখতেছে, তো এখন আমি কি করব। তো আমি সুমিকে বলি তাহলে চলো একটা কাজ করে আমরা বিয়ে করে ফেলি। তো সুমি আমার কথায় রাজি হয়ে যায়। তো আমি, মামুন, মিনারুল আর সুমির একটা দুলাভাই মিলে কোড ম্যারেজ করে ফেলি। তো কোড ম্যারেজ করার পরে সুমির মতো সুমির বাসায়, আমি আমার মতো পড়াশুনো করতে থাকি। এভাবে দিনকাল কাটতে থাকে কোনো সমস্যা ছাড়া। সমস্যা শুরু হয় বিয়ের মাসখানেক পরের থেকে। সমস্যাটা হয় হঠাৎ করে একদিন মামুন আমাকে বলে যে ভাই, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের কোনো আগামাথা বুঝলাম না, কেন দেখলাম সেটাও জানি না। তো আমি মামুনকে বলি যে কি স্বপ্ন দেখছিস। তো মামুন আমাকে বলে যে এরকম স্বপ্নে দেখতেছি যে একটা কালো অবয়ব আমার সামনে আসছে। সামনে আসার পরে আমাকে বলতেছে যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর জন্য তোদের ফল ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এ কথা বলে অট্ট হাসি দিয়ে আমার সামনের থেকে চলে যায়, আমার ঘুম ভেঙে যায়। তো আমি মামুনকে বলি যে তুই যে স্বপ্ন দেখছিস এটা হয়তো বা দুঃস্বপ্ন। তো মামুনও আমার কথা সায় দিয়ে আর কি মেনে নেয় যে হতে পারে। তো ওই দিন বিকাল বেলায় মিনারুলও আমার সাথে একই কথা বলে যে ভাই, আমি একটা স্বপ্ন দেখছি, তো কেন দেখছি, কি কারণে দেখছি তা জানি না। তো আমি মিনারুলকেও বলি যে কি স্বপ্ন। মিনারুলও আমার সাথে সেম কথাটাই বলে যে এরকম স্বপ্নটা হলো, মানে আমি ঘুমানোর পরে আমার সামনে একটা কালো অবয়ব আসছে। কালো অবয়ব আসার পরে সে আমাকে বলতেছে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এই বলেই অবয়বটা অট্ট হাসিতে ফেটে পড়ে। যখনই হাসতে থাকে তখনই আমার ঘুম ভেঙে যায়। তো এটা শোনার পরে আর কি আমি একটু ভাবতে থাকি যে কেন হলো মিনারুল আর মামুনের সাথে। তো আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তো মিনারুলকেও আমি একই কথা বলি যে তুই দুঃস্বপ্ন দেখছিস। অনেকজন আসার পরে বললো যে সে এরকম প্রতিবন্ধী, এরকম টাইপের। তো সে আমি পড়ে যাওয়া দেখে সে একটা হাসি দিল। হাসি দেওয়ার পরে সে চলে গেল। তো আমাকে সবাই দরাদরি করে বিছানায় শোয়াই দিল। শোয়াই দেওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ঠিক হয়ে গেলাম। তো ঠিক হয়ে যাওয়ার পরে আমাদের এখানে একটা নীতি ছিল কি, মানে যার বাড়িতে যারা যাবে যে নারিকেল গাছ থাকলে ডাব পারবে, নারিকেল পারবে, বেঁকে মজা করবে, খাবে দাবে, এই আর কি। তো আমরা যাওয়ার পরে যথারীতি আমার এক স্বাস্থ্য ভাই গাছে উঠলো। গাছ উঠে যা নারিকেল ছিল, নারিকেল গাছে সব নারিকেল পেরে ফেলেছে ডাব। এই পারার পরে আমরা সবাই মজা করে খেলাম, অনেক দুষ্টামি করে। তো তারপরে এরকমই রইলো। তো দেখলাম যে ওই প্রতিবন্ধী ছেলেটা কেমন যেন আমার দিকে শুধু তাকিয়ে থাকে। আমি যেদিকে যাই সেখানে দেখি যে তাকে দেখা যাচ্ছে, লুকিয়ে তাকিয়ে থাকে, বিভিন্ন রকম ভাবে তাকিয়ে থাকে। তো আমার খুব ভয় লাগে। তো আমি একটা পর্যায়ে ভেবেছি, আর আমি এক ফুফাতো ভাইয়ের লাগে বেশি চলতাম। তো সেও মনে করেছে যে মনে তোকে ভয় দেখানোর জন্য এরকম করে, তুই ভয় পেয়েছিস সেজন্য তোকে ভয় দেখানোর জন্য এরকম করে। তো যাক, তখন আমি একটু একটু ভয় পাই, তাকে দেখলে একটু একটু ভয় পাই। তো আমরা দুপুরে আজান দিয়েছে, আজান দেওয়ার পরে সবাই গোসল করব। তো আমাদের এখানে আমরা তো ফুসকুনি গোসল করি। তো তাদের বড় ফুসকুনি ছিল, পুকুর ছিল। তো পুকুর থাকার পরে আমরা সবাই মিলে পুকুরে নামি, সবাই খেলাধুলা করি পুকুরের ভিতরে, একজন আরেকজনকে ধরি, ডুবে ডুবে পানির ভিতরে কে কাকে ধরতে পারে। তো হঠাৎ করে আমি দেখলাম যে, আমি ঘটনা বলার আগে আমি পুকুরের বর্ণনাটা দিয়ে দিই। পুকুরের চারপাশে হলো আপনার সুপারি গাছ, আপনার নারিকেল গাছ,
তারপরে চতুর্পাশে 6টা আপনার তাল গাছ আর কিছু তুলা গাছ আছে মাঝে মাঝে। তো আমি হঠাৎ করে ডুব দিয়ে দিয়ে এক কিনারে চলে গেলাম, পুকুরের কিনারে, মানে নারিকেল তাল গাছের কিনারে যাওয়ার পরে আমি হঠাৎ করে চেয়ে দেখি যে ওই প্রতিবন্ধী টাইপের লোকটা তাল গাছের কিনারে লুকিয়ে আছে। লুকিয়ে থাকার পরে আমার দিকে দেখি চায় আর আসে। আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমি উপরে উঠে গেছি। তাৎক্ষণিক আমার জ্বর উঠে গেল। জ্বর ওঠার পরে আমাকে বিকালে নিয়ে আসা হলো। আমরা মাইক্রো করে সবাই চলে আসলাম, এই জ্বর অবস্থায় চলে আসলাম। তো আসার পরে আমার গায়ে খুব জ্বর হওয়ার পর আমাকে বাজার থেকে ওষুধ আনলাম, ওষুধ এনে খেলাম দিলাম। রাত্রে ঘুমিয়ে গিয়েছি সবাই মিলে। আমি আব্বু আম্মুর সাথে সে সময় ঘুমাইতাম, আর আমার এক ছোট ভাই ছিল, সেও সবাই মিলে একসাথে ঘুমাতাম। তো ঘুমানোর পরে আমরা দেখলাম যে রাত্রে প্রায় 2টা থেকে 3টার দিকে ছাগল চিল্লাইতেছে। তো আমাদের এখানে তো গরু ছাগল পালা হয়, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, গরু ছাগল আমাদের এখানে পালা হয়। তো আমরা ভেবেছিলাম যে কার ঘর থেকে ছাগল ছুটে এসে পড়েছে, রশিদ থেকে মনে ছুটে গেছে, তো মনে হয় কার। তো আমরা যথারীতি জানালা খুলে আমার আম্মু আর আব্বু আমরা এরকম জেগে গেছি ছাগলের চিল্লানিতে। তো চেয়ে দেখি আপনার 4 থেকে 5টা ছাগল চিল্লাইতেছে শুধু আমাদের দিকে তাকিয়ে, একটানা চিল্লাইতেছে। পরে আমার আঙ্গু আব্বু অনেক দূরালো, হুশ করলো, তো কাজ হচ্ছে না। তো আমার বাবা এক পর্যায়ে কি করলো, উঠে গেল, উঠে দরজা খুলে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে দেখলো যে ছাগলগুলো চলে গেছে। চলে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে আবার চিল্লানি শুরু করে দিল এসে, এমন চিল্লাইতেছে। তো আমার বাবা আবার উঠলো, উঠে দরজা ঘুরে দেখে ছাগল আর নাই, হঠাৎ নাই, চোখের সামনে থেকে গায়েব। তো আমার বাবা আর কিছু মনে করেনি, স্বাভাবিকভাবে নিয়েছে। আমার বাবা মনে করছে যে মনে হয় দরজা খুলতে চলে গেছে, দৌড় দিয়েছে, সারা ছাগল ছিল তো দৌড় দিয়েছে মনে করছে। তো ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এখানে শেষ হয়নি। সকালবেলা আমাকে মক্তবে দিবে। তো আমার একটা অভ্যাস ছিল কি, মক্তব কামাই করতাম, মক্তবে যেতে চাইতাম না। তো আমার মা মনে করেছে যে পোলা মানুষ শুয়ে আছে, মক্তবে যাবে না, সেই জন্য আমার মা আমাকে লাঠির ভয় থাকা, ইয়ার ভয় থাকা, ফিটাবো মক্তবে যা, এগুলো বলে। তো বলার পরে দেখে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু সেই সময় বলাইছে যে ডাকে বলা। তো আমারও ওরকম সেন্স আছে, মানে আমি কথা বলতে পারি না, মুখও খুলতে পারি না, চোখও মিলতে পারি না, পুরা শরীর প্যারালাইজ হয়ে গেছে। তো আমি কোন শরীর লাড়াতে পারি না। তখন আমার মা আমাকে উঠিয়ে মনে করেছে যে আমি মুক্ত কামাই করব, সেই জন্য উঠিয়ে আমাকে ফুসকুনি নিয়ে গেছে, হাঁটিয়ে ফুসকুনি নিয়ে মাথার উপরে পানি দিয়ে গোসল করা দেওয়া শুরু করছে। তাকে তবু আমি মুখ খুলি না, চোখও খুলি না। তখন আমার মা সন্দেহ হয়েছে। তো সন্দেহ হওয়ার পরে আমার মা চিল্লানি দিয়ে উঠলো। চিল্লানি দেওয়ার পরে আমাকে সবাই দৌড়াদৌড়ি করে আমার রুমে নেওয়া হলো, রুমে নিয়ে শোয়াই দেওয়া হলো। শোয়াই দেওয়ার পরে আমার চোখে মুখে ঝাড়ফু দেওয়া হলো, একজন খনকার এসেছিল। তো জারার পরও দেখে কোনো কিছু হয় না, আমার চোখে তেল দিয়েছে, আরো বিভিন্ন কিছু দিয়েছে, দেখে কাম হয় না। পরে তারপরে আবার আরেকজন এনে আপনার নারিকেলের খোসা দিয়ে আপনার মাটির পাতিলে করে ধূপ জ্বালিয়েছিল, বিভিন্ন কিছু দিয়ে, মানে আমাকে ঝাড়ফু, তারপরে তেল, চিনি খাওয়াই দিয়েছিল। তাকে কোনো পথে কাম হয় না। তো তখন একজন পরামর্শ দিল যে বড় একজন কবিরাজ লাগবে। তো আমাদের জানা মতে আমাদের বাড়ির পাশে 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা কবিরাজ আছে, বড় কবিরাজ। তো তাকে খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে সে আসলো, এসে আমাকে কিছু ঝাড়ফু করলো, ফুটো দিয়ে দিল। দেওয়ার পরে আমি দেখতেছি যে আমার আস্তে আস্তে চোখ মুখ মেলা হচ্ছে। তো তখন কি করলো, আমারে কেউ আঙ্গুল ধরে, কোনে আঙ্গুল যেটাকে বলা হয়, এটাকে ধরে কিসের যেন একটা আড্ডি, মানে ছোট আর কি আড্ডি, কুকুরের যেরকম আড্ডি দেয় এরকম আড্ডি ধরে আমার
কোণে আঙ্গুলটা চেপে ধরলো, চেপে ধরার সাথে সাথে আমার চোখ মুখ সব খুলে গেল, আর আমি চিৎকার দেওয়া শুরু করে দিলাম। তো কিছুক্ষণ এরকম আধা ঘন্টা চললো। আধা ঘন্টা চলার পরে কিছু তারা রিচুয়াল করলো। রিচুয়াল করার পরে আমি স্বাভাবিক, আমার আর কোনো সমস্যা হয়নি, আমি স্বাভাবিক উঠে গেলাম। উঠে যাওয়ার পরে মানে কবিরাজ বললো যে তার সাথে 5টা জিন ছিল, একটা বড় জিন আর 4টে ছোট জিন। রাত্রে আপনার ছাগলের বেশি এসেছিল, তো তাকে নাকি পছন্দ হয়েছে, তাকে ছেড়ে যেতে চাচ্ছে না। তখন আমার আব্বু বললো যে এখন কি করণীয়। তো সে বললো যে সমস্যা নাই, আপনি 1 টালি দধি দিবেন, মিষ্টি দই, আমাদের এখানে দধি পাওয়া যায়, মিষ্টি দধি। তো আপনি তাকে খাইয়ে দিবেন, মানে আমাকে খাইয়ে দিতে হবে। আর আপনার 6 গাছের কাটা, তারপরে 7 পুকুরের পানি, নদীর ঢেউয়ের পেনা, এগুলো জোগাড় করতে হবে। জোগাড় করে চৌরাস্তার মাথা আমাকে গোসল দিতে হবে এগুলো দিয়ে। আর কিছু তেল দিয়েছে, 2টো তাবিজ দিয়েছে। তো আল্লাহ রহমতে সেটি করার পরে আমার আর কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত। তবে আগে যেমন আমি রাত্রে বের হলে খুবই ভয় পেতাম। তো ওই ঘটনাটা হওয়ার পরে আমি এখন রাত্রে আর ভয় করি না, কেমন জানি আমার কাছে ভয় লাগে না। রাতে 10টা 11টা 12টার দিকেও বের হতে পারি। আমি শুনেছি মানুষের নাকি বলে এগুলো ধরলে ভয় আরো বাড়ে, কিন্তু আমার ভয় খুবই কমে গেছে। আমাকে মাঝে মধ্যে আব্বু আম্মু বলে যে তুই এত রাতে কিভাবে বের হস, রাতে 2টা 3টার দিকে। তখন একদিন ছিল শুক্রবার। আমি আমাদের বাড়ি থেকে খালাদের বাড়ি ছিল একটু দূরে, আর অন্য গ্রামে। একটি গ্রামের পরে আমি গেলাম আমাদের খালার বাড়িতে। তখন আমার একটা খালাতো ভাই ছিল, আমার চাইতে বড়, সে হচ্ছিল দুষ্টু। আমি যখন খালার বাড়িতে যাই তখন তাদের আশেপাশে আমার মতো সমবয়স্ক যত ছেলে ছিল, বন্ধু বান্ধব, তারা সবাই চলে আসতো। তারা আমার মতোই ছিল, বিভিন্ন বনে জঙ্গলে গাছে, কাঁচা আম পাড়া, জাম পাড়া, তাল গাছে, এমনকি তাল গাছে উঠে পড়তাম তাল পাড়ার জন্য। এবং সারা দিন ঘুরতাম ববখুরের মতো, পক্ষী শিকার করতাম। এবং পাখির ডিম আমরা পাখির বাসা থেকে নিয়ে আনতাম, পাখির কাছ থেকে পাখির ছানা ছিনিয়ে নিয়ে আসতাম। এভাবে আমাদের ঘোরা ফেরা শেষ হতো না। আমাদের সকালের নাস্তা কিংবা দুপুরও মাঝে মধ্যে চলে যেত, বাড়ি ফিরতাম না। গ্যান্ডারি খেতাম, গুড়ের মেলে যেখান থেকে গুড় তৈরি হয় সেখানে থেকে গুড় খেতাম, এমন রস খেতাম। খেজুর গাছে উঠে খেজুরের রস পাড়তাম। এমন কোনো কাজ বাকি নাই যে গ্রাম অঞ্চলে, এবং বিভিন্ন খেলাধুলায় মেতে থাকতাম। এমন একদিন শুক্রবার যখন আমার খালার বাড়িতে আমি গেলাম, তখন খালাতো ভাই, সেও দুষ্ট ছিল। আমাকে একজন ছেলে আছে আমার বন্ধু, আমার মতোই বয়স্ক, ওই সময়কার সহপাঠী, তার সাথে আমাকে দিয়ে দিল যে তোমরা ঘুরে আসো। তখন আমরা বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি করতেছিলাম। এক ধরনের খেলা ছিল যে কে কাকে ধরতে পারে। এভাবে আমরা ছুটলাম। ছুটতে আমাদের খালার বাড়ি থেকে পেরিয়ে বাঁশ যা ছিল, আমরা কি করতাম, ওই বড় বড় বাঁশে যারা উঠে তারপরে আগার মধ্যে যাইতাম, মাথায় গেলে বাঁশ নোয়াইতাম, নিচে নামাইতাম। তখন 2-1 ধরে শুকে খেলতাম দোলনার মতো। লাস্টে কি করতাম, বাঁশ ছাড়িতাম, বাঁশ আগার মাঝে সোজা হয়ে যেত, বেকা বাঁশ। এগুলো থেকে আমরা মজা নিতাম। এক পর্যায়ে ঘুরতে বিভিন্ন পাখি শিকার করতে আমরা অনেকগুলো ছিলাম সমবয়স্ক। এর মধ্যে একজন, আমরা পলামুঞ্জি খেললাম। পলামুঞ্জি মানে আমরা গিয়ে গাছের আগায় গিয়ে উঠতাম, ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পলাইতাম। একজন ছিল যে আমাদেরকে খুঁজে বের করবে, আমরা সবাই গিয়ে পলাইতাম, ওই আমাদেরকে খুঁজবে। আমি গিয়ে এক গাছে উঠলাম। ওই গাছটা ছিল খুব ঝোপঝাড়, গাছে উঠলে আমাকে দেখা যাবে না, এই মনে করে আমি গিয়ে গাছে উঠলাম।
এক পর্যায়ে আমি অনেকক্ষণ গাছে বসে আছি, আমাকে কেউ আর খুঁজতে আসে না, কারণ আর কোন মানুষের কোলাহল নাই। জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরে নাই, কোন সময় আসছে আমাকে আর কেউ খুঁজতেছে না। এই জন্য আমি গাছে থেকে নিচে নামলাম। নিচে নামার পর এক পর্যায়ে বাড়ির দিকে চলে গেলাম। তখন আমাদের খালার বাড়ি থেকে আগে ওই আমার সহপাঠী যারা আছে, বন্ধু বান্ধব, তাদের বাড়ির পাশে গিয়ে দেখি অনেক লোক। তখন আমি বললাম, অত মানুষকে এনো? তখন দেখি এর মধ্যে আমাদের এক সহপাঠী বন্ধু, সে ঘুমটি দিয়ে বসে আছে। তার ঠোঁটগুলো মোটা হয়ে আছে, চোখগুলো লাল, এরকম হয়ে গেছে, এরকম সে আমাদেরকে কাউকে চিনে না। আর বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হইতেছে যে আমাদের প্রতি কত আক্রোশ জানি, আমাকে সবাইকে গলা টিপে মেরে ফেলবে, এরকম অবস্থা। তাকে সামালো যাচ্ছে না, মানুষের দৌড়ে লাগতেছে। কিছুক্ষণ আগে, মাত্র আধা ঘন্টা আগে আমাদের সাথে সে দৌড়াইতো, খেলতো। আমরা গুটি খেলছি, গুড়ি উড়াইছি, তারপরে পলামঞ্জে খেলতেছি একই সাথে। আমরা দুজনে একসাথে ঘুরতেছি, মাত্র আধা ঘন্টার ব্যবধান। এখন তার এই অবস্থা, সে আমাদেরকে চিনে না। একজন সেই জন্য কোন কি জানি তার উপরে বল করছে, অনেকে বলতেছে জিন। আমি তো ওই সময় জিন কি বুঝি না, যারা বয়োজ্যেষ্ঠ তারা বলতেছে তাকে নাকি জিনে ধরেছে। আমরা যখন ফলাইছি গাছের আগায়, তখন ওই খুঁজতে খুঁজতে কোথায় এনো এক মসজিদ আছে আমাদের বাড়ি, খালা বাড়ি, এখানে হাইরোডের একটু বাজারের দিকে যাইতে একটি গাছ পড়ে, এবং গাছের একটা কালবাগ, এখানে নাকি জিন থাকে। সে ওই জায়গায় চলে গেছিল একা একা আমাদেরকে খুঁজতে। তখন এখান থেকে মানুষে তাকে ধরে নিয়েছে, তখন তার কোনো স্বাভাবিক সেন্স ছিল না, এবং অন্য একরকম তার মধ্যে কাজ করতেছিল, যে স্বাভাবিক মানুষের মতো না। তখন তাকে ধরে নিয়ে আসছে। মাত্র কিছুক্ষণ ব্যবধানে আমরা আমাদের সহপাঠীকে আর আমাদের মতো নাই, সে অন্যরকম হয়ে গেছে। সে কথা বলতে পারে না, নিজের নামও বলে না, সে কে সেটাও বলে না, খালি ঘুমরি এবং চোখ বড় বড় করে, তার ঠোঁটগুলো ফুলে গেছে, এবং সে কি মন জানি তার মুখ দিয়ে ফেনা বাড়িয়ে দিচ্ছে, এই অবস্থা। তখন মসজিদ থেকে একজন হুজুরকে নিয়ে আসলো। হুজুর আইসা বললো যে একটু সরিষার তেল দেওয়ার জন্য। তখন সরিষার তেল দিল। সরিষার তেল দেওয়ার পরে ওই একটু তেল হাতে নিয়ে একটি পাট দিয়ে দড়ি পেঁচালো। দড়ি বানানোর পর ওই দড়ি তার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে তখন ধোঁয়া পড়লো। ধোঁয়া পড়ার পর যখন একটু চিচি দেয়, তখন সে চিল্লানি দিয়ে ওঠে, সে জোরে চিল্লানি দিয়ে উঠে পরে বলে, তখন হুজুরে বলতেছে, তুই কোথায় থেকে আইসিস বল, এই ছোট ছেলেকে কেন ধরেছিস, তুই বল তোর নাম কি। তখন সে তার নাম বললো, নামটি আমার এখনো মনে নাই। তখন বললো যে সে নাকি ওই জিন এখানে ছিল, সেখানে তার ছায়া ছিল। সে বলে ওই ছায়ার মধ্যে পাড়া দিছে, এই জন্য তার উপরে বর করছে, তাকে নাকি তার ছেড়ে ওই জিন যাবে না, তার সাথে নাকি জিন থাকতে চায়। তখন ওই হুজুর বলল, না, তার সাথে থাকা যাবে না, তাকে ছেড়ে যেতেই হবে, না গেলে তোকে বোতলের ভিতর ভরে বন্দি করে চিরদিনের জন্য ওই বোতল মাটি নিচে চাপা দিয়ে দিব। তখন জিন যায় না। তখন ওই তেল তার মাথার মধ্যে ছিটা দিল, মুখের মধ্যে ফিকে দেওয়ার পর তখন সে আরো চিল্লানি দিয়ে উঠে, চিল্লাইয়া বলতেছে, কয় আমাকে ছেড়ে দে। তখন বলতেছে, না যাইবে, ঠিক আছে, কিন্তু আর তার সাথে আসা যাবে না। তখন বললো যে ঠিক আছে, আমি আর আসবো না, আমাকে ছাইড়া দে। তখন ওই জিনকে ছাইড়া দেওয়া হয়েছে। তখন মাত্র কিছুক্ষণ, হয়তো বা 2 মিনিট পরে সে ভালো আবার আমাদেরকে চিনে,
আমি বললাম, কি অবস্থা, তুই আমাদেরকে খুঁজতে গিয়ে একই তোর কি হাল হইলো? আমরা তো তোর কি খুঁজতে আবার আমরা গাছ থেকে নামে ফিরে আসছি। তখন সে বললো, আমি এদিকে গেছি, এরপর থেকে আমার কোনো কিছু মনে নাই। এই ছিল রাসেল ভাই ঘটনা, যেটি আমি আমার চোখের দেখা। মাত্র আধা ঘন্টার ব্যবধানে একটি মানুষ অসুস্থ হয়ে গেল, আমার আধা ঘন্টা পর ভালো হয়ে গেল। সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি জিন যে কি জিনিস, জিন অদৃশ্য জিনিস, যেটা আমাদের কোরআনের মধ্যে আছে। এরপর থেকে আমি জিনে বিশ্বাস করি।